হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার পূজা খুব ভালো কাটলো। আমি অনেক দিন থেকে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি খুব বিজি ছিলাম। এখন থেকে প্রতিদিন তোমাদের ভিডিও দিব, তোমরা অবশ্যই সঙ্গে থেকেও দেখো। আজ আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে, মডেল সেটগুলো রয়েছে, সেই মডেল সেটগুলো আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব। দেখো, আজ মডেল সেট 1 বালুরঘাট হাই স্কুলের প্রশ্নপত্র রয়েছে। প্রথমে একের দাগে দেওয়া আছে, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। দেখো, এখানে কারাকোরাম পর্বতশ্রেণী, কৃষ্ণা নদী, বজ্র দুবার বৃষ্টিপাতযুক্ত, ল্যাটেরাইট মৃত্তিকা এবং গম উৎপাদক অঞ্চল। এগুলো তোমরা বই দেখে অবশ্যই করে নেবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ম্যাপ পয়েন্টিং শিখিয়ে দেবো। কেমন? এরপর দেখো, 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগের প্রশ্ন, মহাবৃত্ত বলা হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, নিরক্ষরেখাকে। নিরক্ষরেখাকে কি বলা হয়? মহাবৃত্ত বলা হয়। পরের প্রশ্ন 2 দাগ, মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো। সঠিক উত্তরটি হবে অপশন এ, 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা রেখা। কেমন? পরের প্রশ্ন 3 দাগ, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ তত কি হয়? কমতে থাকে। যত কি হবে? নিরক্ষরেখার থেকে যতই মেরুর দিকে যাবে ততই পৃথিবীর আবর্তন বেগ কমতে থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। পরের প্রশ্ন 4 দাগ, কোন মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃতি হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন বি, প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। পরের প্রশ্ন 5 দাগ, বায়ুর গতিবেগ মাপা হয়। সঠিক উত্তরটি হবে অপশন এ, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। আর যদি বলে বায়ুর দিক মাপা হয় তাহলে কিন্তু হবে বাত পতাকা। যদি বলে বায়ুর আর্দ্রতা মাপা হয় কিসের সাহায্যে তাহলে হবে হাইগ্রোমিটার। আর যদি বলে বায়ুর চাপ মাপা হয় কিসের সাহায্যে তাহলে হবে ব্যারোমিটার। আমি অপশনগুলো প্রত্যেকটাই বলে দিলাম, পারলে তোমরা একটু খাতায় নোট ডাউন করে রাখো। আর একবার বলে দিচ্ছি, অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপা হয়, বাত পতাকা বায়ুর দিক মাপা হয়, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপা হয়, আর ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন 6 দাগ, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা অপশন এ 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায় অর্থাৎ কমে যায়। পরের প্রশ্ন 7 দাগ, আর্থ ডে হিসাবে পালন করা হয়। সঠিক উত্তরটি হবে অপশন বি, 22 এপ্রিল। 22 এপ্রিল আর্থ ডে হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন 8 দাগ, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, সিএফসি। সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। এটাও পরীক্ষায় আসতে পারে, সিএফসির পুরো নাম কি। পরের প্রশ্ন 9 দাগ, বজ্রের শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল। সঠিক উত্তরটি হবে 110 ডেসিবেল হচ্ছে বজ্রের শব্দের তীব্রতা। পরের প্রশ্ন 10 দাগ, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে এবার আসতে পারে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গের নাম কি? তাহলে হবে মাউন্ট এভারেস্ট। আর দ্বিতীয় উচ্চতম হবে গডউইন অস্টিন। আর তৃতীয় উচ্চতম কি বললাম? কাঞ্চনজঙ্ঘা। আর যদি ভারতে শুধু বলে তাহলে হবে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম গডউইন অস্টিন। আমি যেগুলো এক্সট্রা বলে দিব অবশ্যই খাতায় নোট ডাউন করবে, সেই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন দেখো 11 দাগ, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, তরাই ভূমি। পরের প্রশ্ন 12 দাগ, ব্রহ্মপুত্র নদীতে পরের প্রশ্ন 12 দাগ, ব্রহ্মপুত্র নদী তিব্বতে ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে সাংপো নামে পরিচিত। তাহলে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। পরের প্রশ্ন 13 দাগ, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। সঠিক উত্তরটি হবে অপশন সি, শীতকালে। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। আর গ্রীষ্মকালে কিন্তু কালবৈশাখী ঝড় হয়, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন
14 দেখ, নীলগিরি পাহাড়ি অঞ্চলে টোডা উপজাতি বা জনগোষ্ঠী বসবাস করে। তাহলে নীলগিরি পাহাড়ি অঞ্চলে কোন জনগোষ্ঠী বসবাস করে? টোডা জনগোষ্ঠী। পরের প্রশ্ন 15 দেখ, গম চাষের জন্য উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। কি বললাম? উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। পরের প্রশ্ন দেখো 16 দেখ, তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন জি তুলো। তুলো বা কার্পাস হলো তন্তু জাতীয় ফসল, আর এই তুলো চাষ করা হয় রেগুর মৃত্তিকায় বা কালো মৃত্তিকায়। এটাও পরীক্ষায় আসতে পারে যে তুলো চাষ করা হয় কোন মৃত্তিকায়, সেটা হবে কালো মৃত্তিকায়। পরের প্রশ্ন দেখো 17 দেখ, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, সঠিক উত্তরটি হবে অপশন বি কার্টোগ্রাফি। পরের প্রশ্ন 18 দেখ, পৃথিবীর মানচিত্র দেখানো হয়, সঠিক উত্তরটি হবে অপশন সি ছোট স্কেলের মানচিত্রে। তোমরা আবার ভুল করে বড় স্কেলের মানচিত্র লিখো না, যে পৃথিবীর মানচিত্র বললে সেজন্য বড় স্কেলের হবে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? এখানে ছোট স্কেলের মানচিত্র হবে পৃথিবীর মানচিত্র, আর যে ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপ বলা হয় সেটার ক্ষেত্রে হবে বড় স্কেলের ম্যাপ। পরের প্রশ্ন দেখো 3 দাগের এতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে দেওয়া আছে পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ কিলোমিটার, উত্তর হবে 12,714 কিলোমিটার। পরে দেখো 2 দাগের প্রশ্ন, ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়, উত্তর হবে 82°30' পূর্ব। এই পূর্ব কথাটা অবশ্যই মনে রাখবে, সেখানে পশ্চিমও দেওয়া থাকতে পারে। তোমরা খেয়াল রাখবে যে 82°30' পূর্ব হচ্ছে দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। এরপর দেখো বিয়ের দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1 দেওয়া আছে মালাবার উপকূল। মালাবার উপকূলে কি দেখা যায়? কয়াল দেখা যায়। 2 দেখা ছোট সামুদ্রিক প্রাণী। ছোট সামুদ্রিক প্রাণীকে বলা হয় প্রবাল। 3 দেওয়া আছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান হচ্ছে কাজিরাঙ্গা। এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় বলো তো? আসামে। এখানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। পরের প্রশ্ন সি এর দাগ, নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 দাগে বলেছে আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে। এটি সত্য বা শুদ্ধ? তার মধ্যে এখানে দেখো 35% বলেছে, আর যে 65% হলো সেটাকে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। যেটা হচ্ছে মহাশূন্যে ফিরে যায় সেটাকে বলা হয় অ্যালবেডো। পরীক্ষা আসতে পারে অ্যালবেডো কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু করে নেবে। পরের প্রশ্ন 2 এর দাগ, 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। এটা অশুদ্ধ, তার কারণ এটা 2015 হবে না, 2011 হবে। দেখো আমি লিখে দিয়েছি, তোমরা একটু লিখে রাখো। পরীক্ষা আসতে পারে কত সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। পরের প্রশ্ন 3 এর দাগ, গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। এটি শুদ্ধ। এরপর দেখো ডি এর দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, মিলেট কি? উত্তর লিখবে জোয়ার বাজরা রাগিকে একত্রে কি বলা হয়? মিলেট বলা হয়। পরের প্রশ্ন 2 এর দাগ, সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে? উত্তর লিখবে বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় সাঁওতাল জনগোষ্ঠী বসবাস করে। পরের প্রশ্ন 3 এর দাগ, কার্টোগ্রাফি কি? উত্তর লিখবে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। কি বলে? মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়। পরের প্রশ্ন 4 এর দাগ, ভারতের জলবায়ু কি প্রকৃতির? উত্তর লিখবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির ভারতের জলবায়ু। এরপর দেখো 4 এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন। 1 এর দাগে বলেছে কক্ষপথ কি? তোমাদের টেক্সট বইয়ের 21 নম্বর পেজে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? এটি রয়েছে 104 নম্বর পেজে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 21 নম্বর পেজে কক্ষপথ কাকে বলে, এখান থেকে শুরু করবে। পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে, অক্ষের উত্তর প্রান্ত সারা বছর ধ্রুব তারার দিকে মুখ করে থাকে। পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘুরে তা হলো পৃথিবীর কক্ষপথ। এখান থেকে লিখবে, ঠিক আছে? এখান থেকে লিখলেই হয়ে যাবে।
এইটুকু লিখবে। পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘুরে তা হলো পৃথিবীর কক্ষপথ। আমি প্রত্যেকটাই টেক্সট বই থেকে দেখানোর চেষ্টা করব, তার কারণ তোমাদের প্রত্যেকের কাছে টেক্সট বইটা রয়েছে, এই জন্য আমি যতটা সম্ভব টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো 104 নম্বর পেজ বের করো প্রত্যেকেই। দেখো 104 নম্বর পেজে রয়েছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায়? ব্যাবিলনে। এইটুকু লিখবে। পরের প্রশ্ন দেখো 2 দেখ অ্যালবেডো কি, এটাও টেক্সট বই থেকে দেখাবো, 46 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে শুরু করবে। আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় অ্যালবেডো। পরের প্রশ্ন 3 দেখ শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো, এটাও 64 নম্বর পেজে রয়েছে। দেখো 64 নম্বর পেজে শব্দ দূষণ নিয়ন্ত্রণ, এখান থেকে তোমরা যে কোনো এখান থেকে 3টা পয়েন্ট লিখে দিবে, 1টা 2টো 3টা, ঠিক আছে? খুব ভালো করে পড়বে, এখান থেকে 3টা পয়েন্ট লিখে দেবে। পরের প্রশ্ন দেখো 4 দেখ বৃষ্টি ছেয়া অঞ্চল কাকে বলে, এটা তোমাদের বইয়ের 81 নম্বর পেজে রয়েছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি 81 নম্বর পেজে। এখান থেকে শুরু করবে, আরব সাগর থেকে শুরু করবে, এই যে বৃষ্টির ছায়া অঞ্চল বলে এই পর্যন্ত লিখে দেবে। তার সাথে তোমরা এটা একটু পড়বে খুব ভালো করে, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটা থাকবে, ঠিক আছে? এটা পড়ে নেবে। পরের প্রশ্ন 5 দাগ ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ কেন বলা হয়, তোমাদের বইয়ের 102 নম্বর পেজে রয়েছে। দেখো ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এদেশে হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ বিভিন্ন ধর্মের মানুষের বাস। আদি জনগোষ্ঠীর মানুষরা আবার প্রাকৃতিক শক্তি, জীবজন্তু, গাছপালার উপাসনা করেন, এজন্য বলা হয় ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ। তার কারণ কি বলতো, ভারতে বিভিন্ন ধর্ম অবলম্বী লোক বসবাস করে আর বিভিন্ন উৎসব পালিত হয়। দেখো হিন্দু, ইসলাম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ প্রত্যেকের ধর্ম আলাদা, কিন্তু প্রত্যেকের আবার অনুষ্ঠানও আলাদা, এই জন্য ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। এরপর দেখো 5 দেখ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন বলছে। 1 নম্বর বলছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন, প্রমাণ সময় কি। আমি এটাও টেক্সট বই থেকে দেখিয়ে দেবো। দেখো এখান থেকে শুরু করবে, এই সব সমস্যা সমাধানের জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে হয়, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো কি দেওয়া আছে, প্রমাণ সময় কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয়। ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়, এই পর্যন্ত লিখবে। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে যে ভারতের প্রমাণ সময় কত ধরা হয়, 82°30' পূর্ব, আবার পশ্চিম ভুল করবে না। এরপর দেখো পরের প্রশ্ন 2 দেখ পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও, তোমাদের বইয়ের টেক্সট বইয়ের 20 নম্বর পেজে। দেখো এখান থেকে শুরু করবে, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, নিরক্ষরেখার মান 0°। বাকি অক্ষরেখাগুলি ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে। সব অক্ষরেখায় পূর্ণবৃত্ত পরীক্ষা আসতে পারে যে অক্ষরেখাগুলো অর্ধবৃত্ত নাকি পূর্ণবৃত্ত, তো অবশ্যই সেটা পূর্ণবৃত্ত হবে। পৃথিবীর উত্তর মেরুর মান 90° উত্তর এবং দক্ষিণ মেরুর মান 90° দক্ষিণ। বাকি যে অক্ষরেখাগুলো রয়েছে, নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23.5° উত্তর, সুমেরবৃত্ত রেখা 66.5° উত্তর, নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা 23.5° দক্ষিণ এবং কুমেরবৃত্ত রেখা 66.5° দক্ষিণ। এই ছবিটা অবশ্যই আঁকবে, তার কারণ ছবি আঁকলে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়। এরপর দেখো পরের প্রশ্ন, বায়ু দূষণের কারণগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, তোমাদের টেক্সট বই 17 নম্বর পেজে। দেখো বায়ু দূষণের কারণ, এই পয়েন্টটা লিখবে, এটা পয়েন্ট লিখবে, পয়েন্ট করে করে দেওয়া আছে, এখান থেকে 3-4টা পয়েন্ট মুখস্থ করে লিখে রাখবে।
এখান থেকেও লিখতে পারো বায়ু দূষণের কারণ, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধি, বৃক্ষছেদন, নগরায়ন, সার কীটনাশক, শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, ধূলিঝড়, দাবানল, অগ্নুৎপাত, প্রত্যেকটাই হচ্ছে বায়ু দূষণের কারণ। তোমরা যদি এইগুলো পয়েন্ট করে করে লেখো তাহলে হবে। দেখো তারপরে দেওয়া আছে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়। দেখো তোমাদের টেক্সট বইয়ের 59 নম্বর পেজে রয়েছে অ্যাসিড বৃষ্টি, বৃষ্টির জলে অ্যাসিড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো 4 দাগ, মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের টেক্সট বইয়ে দেখো 104 নম্বর পেজের এখান থেকে শুরু করবে। মানচিত্রের বিভিন্ন ধরনের তথ্য বিষয় উপস্থাপন করা যায়। যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। আবার রাজনৈতিক মানচিত্রে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয়। বিষয়ভিত্তিক মানচিত্রে নির্দিষ্ট বিষয়ভিত্তিক তথ্য, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র, সড়ক, রেলপথ, খনিজ সম্পদ সংক্রান্ত মানচিত্র। তাহলে কয় ভাগে ভাগ করা হয়? প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র এবং বিষয়ভিত্তিক মানচিত্র 3 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটার উদাহরণ দিবে। পরের প্রশ্ন 5 দাগের, খাদার ও ভাঙর কি? আমি এটা লিখে দিয়েছি, একটু দেখে নাও। নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলা হয়, আর নদী তীরবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। এক কথায় বলা হয় নবীন পলিমাটিকে বলা হয় খাদার, আর অনুর্বর বা প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষা থাকবে। এরপর দেখো 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 1 নম্বর বলছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। দেখো তোমাদের বইয়ের 45 নম্বর পেজে রয়েছে, খুব সুন্দর করে দেওয়া আছে আবহাওয়া জলবায়ু। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা, অর্থাৎ বর্তমানে যে অবস্থাটা ঘটে সেটাকেই বলা হয় আবহাওয়া। আর জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে বলা হয় জলবায়ু। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না, এটা বদলাতে 30 থেকে 35 বছর সময় লাগে। তারপর দেখো 3 নম্বরে আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, মানে অল্প একটু জায়গার মধ্যে দেখা যায়। আর জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এটা খুব ভালো করে মুখস্থ করবে। এরপর দেখো দেওয়া আছে পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো তোমাদের টেক্সট বইয়ের 52 নম্বর পেজে দেওয়া আছে পৃথিবীর তাপমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। তোমরা খুব ভালো করে পড়ে নেবে, আমি আর পড়ছি না তার কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এরপর দেখো পরের প্রশ্ন 2 দাগ, গঙ্গা নদীর গতিপথ লেখো। তোমাদের টেক্সট বইয়ে 73 নম্বর পেজে রয়েছে। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে আমি দুটোই দেখাচ্ছি তোমাদের টেক্সট বই থেকে, দেখে নাও। বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো গঙ্গা নদীর প্রথমে উৎপত্তি লিখবে, এখানে উৎস লিখবে, ঠিক আছে? উৎস লিখে লিখবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। তারপর 2 নম্বর পয়েন্ট লিখবে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তারপর 3 নম্বর পয়েন্ট লিখবে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। 4 নম্বর পয়েন্ট লিখবে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তোমাদের টেক্সট বই 73 নম্বর পেজে রয়েছে। তারপর দেখো দেওয়া আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে। তোমাদের টেক্সট বইয়ের 81 নম্বর পেজে রয়েছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি এটাও। দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তোমরা এখান থেকে শুরু করবে। মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতার তুলনায় কম হওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অবশ্যই খুব ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন দেখো ভারতের যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। চলো আমি তোমাদের টেক্সট বইয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের টেক্সট বইয়ে 84 নম্বর পেজে পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি এবং মরু অঞ্চলের মাটি এবং রয়েছে পার্বত্য অঞ্চলের মাটি। এখান থেকে তোমরা যে কোনো 3টা মাটি পড়বে।
পলি মাটি পড়বে, কালো মাটি পড়বে এবং লাল মাটি পড়বে। কেমন? তারপর দেখো দেওয়া আছে অরণ্য সংরক্ষণের উপায় লেখো তোমাদের টেক্সট বইয়ে। দেখো তোমাদের টেক্সট বইয়ে 90 নম্বর পেজে রয়েছে। দেখো 90 নম্বর পেজ, আগের পেজ নাম্বারটা আমি ভুল বলেছিলাম, 90 নম্বর পেজে দেওয়া আছে অরণ্য সংরক্ষণ। অরণ্য সংরক্ষণ বুঝতে পেরে মানুষ এখন অরণ্য বাঁচানোর দিকে নজর দিয়েছে, যার জন্য যে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 1 নম্বর পয়েন্ট লিখবে। 2 নম্বর পয়েন্ট, পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3, চোরাচালানকারীদের বনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 4, আইন করে গাছ কাটা বন্ধ করা হচ্ছে। তোমরা এই পয়েন্টগুলো খুব সুন্দর করে লিখবে। এটাও একটু পড়ে রাখবে, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ। পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর দেখো বলেছে পরের প্রশ্ন, চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো তোমাদের টেক্সট বইয়ে 96 নাম্বার পেজে, তোমরা প্রত্যেকেই বই বের করো। দেখো এখানে দেওয়া আছে চা চাষ। এই দেখো চা চাষ, এটা উষ্ণতা দেওয়া আছে উপরে। দেখো উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি এবং উৎপাদক রাজ্য। তাহলে উষ্ণতা লাগে হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন, 150 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন, উত্তম জলনিকাশি ব্যবস্থা যুক্ত ঢালু জমি, হিউমাস ও জলযুক্ত দোআঁশ মাটি। কোন কোন রাজ্যে দেখা যায়? অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু রাজ্যে লক্ষ্য করা যায়। এরপর দেখো দেওয়া আছে ঝুম চাষ কি। চলো আমরা এটাও দেখে নিচ্ছি। বলে রাখি, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো কমিউনিকেশন করতে পারিনি। এরপর দেখো ঝুম চাষ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে আলু সবজির চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায়, এর নাম ঝুম চাষ। তোমাদের বইয়ে 94 নাম্বার পেজে রয়েছে, অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে, পরীক্ষায় এগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আজ রইল এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দিন আমি মডেল 2 নাম্বার নিয়ে আসবো। অবশ্যই সঙ্গে থেকেও, ভালো থেকো।